বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা নর্থ কোরিয়া সম্পর্কে অনেক জঘন্য এবং খারাপ ব্যাপার সম্পর্কে শুনেছেন। সাধারণ মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে অনেক কঠোর নিয়ম, দেশের নারীদের সঙ্গে সরকারের শারীরিক সম্পর্ক ইত্যাদি আরও নানান বিষয়ে আপনারা জেনেছেন। তবে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এমন বেশ কিছু ব্যক্তি এবং বাচ্চা সম্পর্কে যারা নর্থ কোরিয়ার মতো দেশ থেকে পালাতে সফল হয়েছিল। শুনেই একটু চমক লাগছে, তাই না? কারণ নর্থ কোরিয়া থেকে পালানো একেবারেই অসম্ভব। আর যদিও কেউ পালিয়ে যায়, তারা চীন দেশে গিয়ে ধাক্কা খায়, আর চীনের গার্ডেরা তাদেরকে ধরে আবারও নর্থ কোরিয়াতে পাঠিয়ে দেয়, যার পর তাকে তাদের পরিবার সমেত অনেক কঠোর শাস্তি দেওয়া হয়, নয়তো তাদেরকে প্রাণে মেরে ফেলা হয়। কিন্তু নর্থ কোরিয়ার মতো এই রকম বেড়াজালের মধ্যে থেকেও কিভাবে এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে কিছু ব্যক্তি এবং বাচ্চা, সেটাই আজকে আপনারা এই এপিসোডের মাধ্যমে জানতে পারবেন। এবার তারা কেন পালিয়েছে, কিভাবে পালিয়েছে, সেটা জানতে হলে আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড। লি সো ইয়ন। বন্ধুরা, এই মহিলাটি নর্থ কোরিয়ার আর্মিতে প্রায় 10 বছর কাজ করেছিল। যে সমস্ত মেয়ে আর্মি গ্রুপ ছিল, সেই গ্রুপের মধ্য থেকে এই মহিলা টপে ছিল। আর এরা সবাই একই ঘরের মধ্যে থাকতো। সব থেকে বড় কথা, সেই ঘরের মধ্যে না ছিল কোনো পরিষ্কার পানীয় জল, আর না ছিল কোনো ভালো খাবার। শুধু তাই নয়, এই সমস্ত কিছু সহ্য করার পরেও আরও একটি মানসিক অত্যাচার তাদের সঙ্গে হতো। সেটা ছিল কোনো পুরুষ আর্মি নিজের ইচ্ছা মতো চাইলেই এই নারী আর্মিদের উপরে নিজেদের শারীরিক অত্যাচার চালাতো, অর্থাৎ জোর করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করত। আর এর বদলে সেই নারীরা কারুর কাছে কোনো কমপ্লেন করতে পারতো না। আর এই সমস্ত কিছু নিজে চোখে দেখে লি সো ইয়ন। এরপর একদিন সুযোগ বুঝে সেখান থেকে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। তারপর টোমাগান নদী সাঁতরে পার করে দেয়। এই নদী নর্থ কোরিয়াকে চায়নার সঙ্গে জোড়ে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে লি সো ইয়ন সেই নদীতে ঝাঁপ দেয় এবং ক্রমাগত কয়েক ঘন্টা সাঁতরে পার করে সে চীনে পৌঁছায়। এরপর চীনের ব্রোকার্সদের সাহায্যে লি সো ইয়ন সাউথ কোরিয়াতে চলে যায়। এবার এই সমস্ত কিছু দেখার পর আপনাদের মনে এই কৌতূহল অবশ্যই জাগছে যে দেশের আর্মিদের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষদের সঙ্গে কিরকম অত্যাচার করা হয়। জন হো। বন্ধুরা, এই জন হো এর বয়স ছিল মাত্র 13 বছর। সব থেকে অবাক করার মতো কথা হলো, এইটুকু একটা বাচ্চা প্রায় 2 বারের মতো নর্থ কোরিয়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। জনের মা কোনো রকম ভাবে চীনে চলে গিয়েছিল, যাতে সেখান থেকে কাজ করে তার ছেলের জন্য ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারে। তারপর দেখতে দেখতে জনের মা অনেক টাকা জমিয়ে ব্রোকারদের টাকা দিয়ে বেআইনিভাবে নর্থ কোরিয়া থেকে তার ছেলেকে নিয়ে চীনে চলে আসে। যখন জন চীনে চলে আসে, তখন চীনের শহর দেখে সে একেবারে হতবাক হয়ে যায়, কারণ চীন তার কল্পনার থেকেও অনেক ডেভেলপড ছিল। আর তারা যে জায়গায় বসবাস করত, সেখানে এইসব কিছু ছিলই না। তবে জনের ভাগ্য খারাপ ছিল, কারণ চীনের পুলিশ বুঝতে পেরে যায় তাদের চালাকি, যার পর চীনের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আবারও নর্থ কোরিয়াতে পাঠিয়ে দেয়। যার পর নর্থ কোরিয়ার সরকার জনকে শিশু জেলের মধ্যে বন্দি স্বরূপ বিক্রি করে দেয়, আর তার বাবাকেও দৈনিকভাবে নানান নির্যাতন করা হয়। এর কিছু বছর পর জন জেল থেকে বেরিয়ে তার মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং ব্রোকারদের সাহায্যে সে আবারও নর্থ কোরিয়া থেকে চীনে পালিয়ে যেতে সক্ষম হয়। সেখান থেকে এই 2 মা ছেলে আর চীনে না থেকে সাউথ কোরিয়াতে এসে শিফট হয়ে যায়। সাউথ কোরিয়ার সরকার তাদের সেই জায়গার বাসিন্দা হবার পেপার দিয়ে দেয়, যার পর থেকে মা ছেলে সুখে শান্তিতে বসবাস করছে সাউথ কোরিয়াতে। ও জং সন। বন্ধুরা, এই ও জং সং এর বয়স ছিল মাত্র 25 বছর, আর এই ছেলেটি নর্থ কোরিয়ার একজন জেনারেলের ছেলে ছিল। 2017 সালের নভেম্বর মাসে এই ছেলেটি নিজের গাড়ি ড্রাইভ করে কোথায় একটা যাচ্ছিল, কিন্তু ব্লক থাকা রাস্তাতে এসে দাঁড়িয়ে থাকতে ভুলে যায়। আর নর্থ কোরিয়াতে এই রকম ধরনের ভুলের কারণে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়। একবার কল্পনা করে দেখুন, রোডের নিয়ম না মানার কারণে সেই ড্রাইভারকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হচ্ছে। লোম খাড়া করে দেওয়ার মতো নিয়ম। সেই কারণে এই ছেলেটি কিছু চিন্তা ভাবনা না করেই আর্মি জেনারেলের ছেলে হওয়ার সাপোর্ট পেয়ে দেশের বর্ডার প্রান্তে চলে যায় এবং গাড়ির স্পিড আরো তীব্র করে দিয়ে বর্ডার ভেঙে সাউথ কোরিয়ার দিকে চলে যায়। সেই নর্থ কোরিয়ার সীমান্তের আর্মিরা সেই গাড়ির উপরে গুলি চালায়। এই গুলি বর্ষণের ফলে গাড়ির বহু জায়গায় ক্ষত হয়ে যায়। শুধু তাই নয়, এত গুলি চালানো হয়েছিল যে সেই গাড়ি একেবারে অকেজো হয়ে যায়, যার পর ছেলেটি গাড়ি থেকে নেমে দৌড়ে সাউথ কোরিয়ায় পৌঁছে যেতে সফল হয়ে যায়। আপনারা জানলে অবাক হবেন, সেই সময় তার শরীরের উপরে 6টির মতো গুলি লেগেছিল। কিন্তু নর্থ কোরিয়ার ভয় তার মনে এতটাই ঝেঁকে বসেছিল যে সেই মুহূর্তে সেই ছেলেটি গুলি অনুভব করতে পারেনি। কিন্তু সাউথ কোরিয়ায় পৌঁছে যাওয়া মাত্রই সে গুলির ব্যথায় চিৎকার করে ওঠে, যার পর তাকে সাউথ কোরিয়ার অফিসাররা হসপিটালে ভর্তি করে দেয়। যখন ছেলেটি সুস্থ হয়, তখন সাউথ কোরিয়ার সরকার তার কাছে এলে সে জানায়, আমি আমার দেশে আর কোনোদিন ফিরে যাব না, আমি এখানেই থাকবো। ছেলেটির শরীরে গুলি লাগার পরেও ছেলেটি যেভাবে নিজের দেশকে ভয় পেয়ে অপর অন্য দেশে এসে নিজের জীবন কাটানোর কথা ভাবে, তা দেখে
দেখে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে নর্থ কোরিয়ার মানুষদের উপরে কিরকমভাবে নরকের থেকেও অধিক নির্যাতন করা হয়। জিম ইল চোল 2010 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে নর্থ কোরিয়ার টিম জায়গা করে নিয়েছিল, আর প্রথম থেকেই সেই টিমটি দারুণ কারিগরি দেখিয়েছিল। যখন সেই সম্পূর্ণ ম্যাচ শেষ হয়ে যায় তখন কোরিয়ার টিম তাদের ঘরে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু সেই টিম যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করে যে তাদের ডক্টর জিম ইল চোল তাদের সঙ্গে ছিল না, অর্থাৎ গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু এই সমস্ত কিছু দেখার পরেও কোরিয়ান টিম নর্থ কোরিয়াতে পৌঁছে যায়। এদিকে কিছুদিন পর ডক্টর জিম ইল চোল আমেরিকাতে পৌঁছে সেখানকার সরকারের কাছে পলিটিক্যাল অ্যাসাইলাম আপিল করে দেয়, আর সরকারের কাছে রিকোয়েস্ট করে যে সে আর কোনোদিন নর্থ কোরিয়াতে যেতে চায় না। তবে এই মহাশয়ের ভাগ্য খুবই ভালো ছিল, কারণ এই মহাশয়ের কোনো ফ্যামিলি ছিল না। কারণ যদি তার কোনো রকম ফ্যামিলি থাকতো তাহলে তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে গ্রেপ্তার করে জেলের মধ্যে বন্দী করে নেওয়া হতো, তাদের দিনের পর দিন টর্চার করা হতো, দেশদ্রোহী আরোপ লাগিয়ে দেওয়া হতো। নো গাম সক নর্থ কোরিয়া থেকে পালিয়ে যাওয়া প্রথম ব্যক্তি একজন পাইলট ছিল, যার নাম ছিল নো গাম সক। 1953 সালে আর্মি ট্রেনিং চলাকালীন এই ব্যক্তি তার নিজের দেশ ছেড়ে যাওয়ার প্ল্যানিং তৈরি করে ফেলেছিল। এরপর একদিন নর্মাল ট্রেনিং ফ্লাইটের সময় সে ব্যক্তি নিজের সোভিয়েত মেন 15 এয়ারক্রাফট নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়, আর সেই জায়গার বড় বড় অফিসাররা এটা কল্পনা করতে পারেনি যে নো গাম সক এইরকম ধরনের কিছু কাজ করবে বলে। এরপর এই ব্যক্তি 38 প্যারালালে গিয়ে পৌঁছায়, অর্থাৎ যে জায়গাটি সাউথ এবং নর্থ কোরিয়াকে একে অপরের সঙ্গে জুড়ে রেখেছে। এই ব্যক্তির ভাগ্য ভালো ছিল, সাউথ কোরিয়াতে উপস্থিত আমেরিকান এয়ারবেসে খুবই ভালোভাবে ল্যান্ড করে। তারপর সেই ব্যক্তি এয়ারক্রাফটের মধ্যে উপস্থিত থাকা সমস্ত ডকুমেন্ট নষ্ট করে দেয়। তারপর আর কি আমেরিকার আর্মিরা এই সোভিয়েত প্লেন পেয়ে নো গাম সুককে $1 লক্ষ পুরস্কার দেয়, আর সেই টাকা পাওয়ার পর এই মহাশয় সোজা আমেরিকা চলে যায়, আর বাকি জীবনটা সে আমেরিকাতে কাটিয়ে দেয়। চো সং গিল বন্ধুরা, এই ব্যক্তি নর্থ কোরিয়ার একজন অ্যাম্বাসাডার ছিলেন। এই মহাশয়ের বয়স 43 বছর, আর এই ব্যক্তি তার পরিবারকে নিয়ে ইতালির এলাকা রোমে বসবাস করত। ইতালি থেকে ইনি একমাত্র কোরিয়ান অ্যাম্বাসির অ্যাক্টিভ অ্যাম্বাসাডার ছিলেন, অর্থাৎ একদিন এনার কোনো ভুলের কারণে নর্থ কোরিয়া থেকে তাকে ডাক করানো হয়। কিন্তু এই অ্যাম্বাসাডার আগে থেকেই জানতো যদি সে ভুল করে একবার নর্থ কোরিয়াতে চলে যায় তাহলে তার পরিবার সমেত তাকেও মেরে ফেলবে কোরিয়ান সরকার। এই কারণে এই ব্যক্তি ইতালির সরকারের কাছ থেকে পলিটিক্যাল অ্যাসাইলাম আপিল করে দেয়। এই মহাশয়ের ভাগ্য ভালো ছিল যে তার ফ্যামিলি তার সঙ্গেই ছিল, যার পর সে দ্বিতীয়বার আর নর্থ কোরিয়াতে ঘুরে না তাকিয়ে ইতালিতে বসবাস করতে শুরু করে দেয়। তাহলে একবার কল্পনা করে দেখুন, চো সং গিল মহাশয় একজন কোরিয়ান অ্যাম্বাসাডার হওয়ার পর তার এই রকম অবস্থা, তাহলে সেখানকার সাধারণ জনতার কি রকম অবস্থা, সত্যি এটা ভাবার বিষয়। জোসেফ কিম বন্ধুরা, এই জোসেফ কিম নামের বাচ্চা ছেলেটির ঘটনা খুবই দুঃখজনক। 1995 সালে যখন এই ছেলেটি একদম বাচ্চা ছিল তখন তার বাবা মারা যায়। তারপর ছেলেটির মা তাকে মানুষ করার জন্য কাজের খোঁজে চীন দেশে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বর্ডারের কাছে গিয়েও মৃত্যু হয়ে যায়। এরপর জোসেফ সম্পূর্ণ একলা হয়ে যায়, কিন্তু নিজের পেট চালানোর জন্য জোসেফ দিনের বেলা কঠোর পরিশ্রম করত আর একটু একটু করে টাকা জমিয়ে রাখত। এই ছেলেটি মাত্র 10 বছর বয়সে ড্রোমা ট্র্যাক 108 ফুট গভীর খাদানে কাজ করেছিল। এর কিছু বছর পর জোসেফ নর্থ কোরিয়া থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করে, কারণ গভর্নমেন্টের তরফ থেকে যন্ত্রণা ছাড়া আর কিছুই সে পায়নি। একদিন সুযোগ দেখে জোসেফ নর্থ কোরিয়ার বর্ডার পার করে চীনে চলে যায়। তার ভাগ্য ভালো থাকার কারণে বর্ডারের গার্ডের কাছে সে ধরা পড়েনি। এরপর চীনে গিয়ে সেখানে রিফিউজিদের সঙ্গে মিশে যায়। তবে জোসেফ আরো অনেক বড় কিছু ভেবেছিল, যার কারণে তার কিছুদিন পরে সে চীন দেশ থেকে সোজা আমেরিকায় পৌঁছে যায়। কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার পর জোসেফের ভাগ্য প্রতিনিয়ত তার সঙ্গে থেকেছিল, কারণ আমেরিকায় পৌঁছে যাওয়ার পর একজন দম্পতি তাকে দত্তক নিয়ে নেয়, যার পর থেকে সে তাদের সঙ্গে থাকতে শুরু করে। বর্তমানে জোসেফ একজন আমেরিকান বাসিন্দা হিসেবে পরিচিতি লাভ করে এবং সেখানে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। ওট্টো ওমবিয়ার আপনারা হয়তো এটা ভালোভাবেই জানেন যে নর্থ কোরিয়া এই বিশ্বের মধ্যে এমন একটি দেশ যেখানে খুবই কম পর্যটক ঘুরতে যায়, তাও আবার যারা ঘুরতে যায় তাদের খুবই কঠোর আইন ফলো করতে হয়। তেমনি ওট্টো একজন আমেরিকান স্টুডেন্ট ছিল, সে নর্থ কোরিয়াতে ঘুরতে গিয়েছিল। তারপর সে মজা করে একটি কাগজে লিখেছিল যে সে কিম জংকে একেবারে ধ্বংস করে দেবে। শুধু তাই নয়, এই ঘটনাটিকে নিয়ে অনেক ড্রামা এবং খুবই মজার সাথে প্রেজেন্ট করে। কিন্তু এই ছাত্রটি হয়তো ভুলে গিয়েছিল যে
যে কোনো ট্যুরিস্ট নর্থ কোরিয়াতে আসুক না কেন তাদের জন্য আলাদা স্পেশালভাবে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। সেই জন্য তার সেই সমস্ত মজার ছলে করা কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায়। যেই তার ট্যুর করা সমাপ্ত হয় এবং সে যখন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় তখন তাকে এয়ারপোর্টের মধ্যে গ্রেপ্তার করা হয়, যার পর তাকে প্রায় 15 বছরের শাস্তি শোনানো হয়। আর সেই শাস্তি স্বরূপ তাকে লেবারদের সঙ্গে কঠোর পরিশ্রম করতে হতো। এই ঘটনাটি রিপোর্টারদের কাছে পৌঁছানোর আগেই ওট্টো ভয়েই কোমায় চলে যায়, যার ফলে তাকে আমেরিকাতে আবারও পাঠিয়ে দেওয়া হয়। আর কিছুদিন পরেই ওট্টোর জ্ঞান ফেরে, আর তার জ্ঞান ফিরে চারিদিক চেয়ে দেখে সে আমেরিকাতে পৌঁছে গিয়েছে, তবে তাকে আর নর্থ কোরিয়াতে পাঠানো হয়নি। বন্ধুরা, এই ছিল নর্থ কোরিয়া থেকে পালিয়ে যাওয়া কিছু ভাগ্যবান মানুষ। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। যদি আপনার কোনো মতামত থাকে নিচে কমেন্টে লিখে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।